গুড মর্নিং। আমি অনির্বাণ মুখার্জি, মানে তোমাদের পেলেদা। তো আজকে আমি কলকাতা সিরিজ একটা শুরু করতে চলেছি। তো কলকাতা সিরিজটা মানে হচ্ছে কি, তোমাদের মানে কলকাতা শহরের মধ্যে অনেক কিছু জিনিস আছে, যেমন আমরা বেশ কিছু জায়গা জানি এবং বেশ কিছু জায়গা জানি না। তবে আজকে যে জায়গাটা চলেছি, তো সেই জায়গাটা A to Z সবাই জানে, কিন্তু জায়গাটা নতুন করে আবার রিমডেলিং করা হয়েছে। তো সেটা আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। চলো যাই, গিয়ে দেখি কি হয়েছে, গিয়ে সেখানে দেখে তোমাদেরকে জানাচ্ছি। লুকোবার কিছু নেই, জায়গাটা হচ্ছে কলকাতা চিড়িয়াখানা, জু। তো আমি এখন রওনা দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, তাহলে দেরি করছি না, চলো। আমি এখন বেরোতে চলেছি। তো যে গাড়িটা নিয়ে বেরোচ্ছি সেটা দেখাচ্ছি তোমাকে, তো দেখে হেসো না কিন্তু। এই নিয়ে আমি বেরোচ্ছি আজকে, ইলেকট্রিক স্কুটি একটা, কলকাতার মধ্যে তো কত, সুতরাং কোনো রকম অসুবিধা নেই। আমি এই নিয়ে বেরোচ্ছি, হিরো ইলেকট্রিক স্কুটি। তো এর নাম হচ্ছে টুকটুকি। হ্যাঁ, তো টুকটুকিকে নিয়ে আজকে আমরা বেরোচ্ছি। চলো যাই, তাহলে চলো রওনা হয়ে যাই। তো ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা, হরে কৃষ্ণ, জয় শ্রী গঙ্গানপতে নমো নমঃ। তাহলে চিড়িয়াখানা যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো সল্টলেক থেকে বেরোচ্ছি। তো বেরিয়ে টুকটুকিকে নিয়ে আজকের ফার্স্ট রাইড আমাদের। তো তোমরাও একটু দেখো টুকটুকিতে কিরকম লাগে। কলকাতা চিড়িয়াখানা তো রওনা হয়ে গেলাম। কলকাতা চিড়িয়াখানার বয়স কিন্তু হয়ে গেল 150 বছর। এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় 1875 সালে। 150 বছর পূর্তি উপলক্ষেই কলকাতা চিড়িয়াখানাকে সুন্দর করে আবার সাজানো হয়েছে। অনেক নতুন পশু পাখি আনা হয়েছে। তো চলো আমরা সেগুলো দেখি এখন। আমি এখন চলে এসেছি চিড়িয়াখানার সামনে, এবং মেইন গেট এখন এইভাবে সাজানো হয়েছে। আমার পেছনে দেখতেই পাচ্ছ, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি তোমাদের। তো মেইন গেটটা এখন এরকম ভাবে সাজানো হয়েছে। উপরে একটা হাতির লোগো, পাশে জিরাফ, সিংহ, এইসব দিকে খুব সুন্দরভাবে গুহার আকারে সাজানো হয়েছে। তো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এখানে অনলাইনের টিকিটও রয়েছে এবং অফলাইনের টিকিটও রয়েছে। অফলাইনের টিকিটের দিকে আমি এগোচ্ছি আমি এখন। তো এই টিকিট কাউন্টারের সামনে সব ডিটেলস লেখা আছে। যতদূর মনে হয় 50 টাকা করে টিকিট আছে। ঢুকে পড়েছি জুয়ের মধ্যে। জুয়ের মধ্যে এখানে সামনে গার্ডেনটা এরকম করে সাজানো হয়েছে। হাতি, জিরাফ এরকম স্ট্যাচু দিয়ে সাজানো হয়েছে, গ্রাস কার্পেট দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এবার আমি যাচ্ছি ফার্স্টে, যেখানে দিক দিয়ে আমরা সবাই শুরু করি সবসময়। প্রথমেই আমরা এলাম জেব্রার খাঁচার সামনে। জেড দিয়ে শুরু, তাও আমরা প্রথম শুরু করলাম জেব্রার খাঁচা দিয়ে। 3টে জেব্রাকে দেখা গেল। একজন তো রিল্যাক্স মুডে বসে আছে, আর বাদ বাকি 2জন এদিক ওদিক পায়চারি করে বেড়াচ্ছে। আফ্রিকান প্রাণী কিন্তু জেব্রা। শিম্পাঞ্জির খাঁচাটা কিন্তু কাঁচ দিয়ে টোটাল ঘিরে দেয়া হয়েছে, এবং একটা জায়গায় 2টো শিম্পাঞ্জি, মনে হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস শিম্পাঞ্জি। দেখো কিরম রিল্যাক্স করছে। সামনে দেখা যাচ্ছে লেমুর। লেমুরটা কিন্তু এক ধরনের বাঁদর, ছোট সাইজের বাঁদর। কখনো গাছে চলে, কখনো মাটিতেও চলে, দুপায়েও চলে, দল বেঁধে থাকতে পছন্দ করে। এও আবার আরেক ধরনের লেমুর। এ আবার দড়ি ধরে ঝুলছে, জিমন্যাস্টিক করছে, অনেক কিছু কায়দাকাটিও করছে। দেখো কেমন লাগছে। এখন যে প্রাণীটিকে তোমরা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে আলপাকাজ। এটাকে কলোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু লামা পকস বলেও ডাকা হয়, এবং শর্ট ফর্ম এর নাম হয়ে গেছে লামা। এই প্রাণীটি দক্ষিণ পেরু অঞ্চলে পাওয়া যায়, এবং তিব্বতেও বেশ কিছু লামাকে দেখা যায়। এই প্রাণীটির একটি বদঅভ্যাস হচ্ছে সামনে গেলে কিন্তু মুখ দিয়ে থুতু ছোড়ে। চিড়িয়াখানা না থাকলে এইরকম প্রাণী সচক্ষে দেখবো কখনো ভাবতেই পারতাম না। খালি ইউটিউব, গুগল আর টিভি, এতেই খালি দেখেছি আমরা খালি, আর ছোটবেলায় টিনটিনের বইতে।
ভেড়ার লোমের মতন কিন্তু লামার লোম দিয়েও কিন্তু উল তৈরি করা হয়। এখন যে পাখি দুটোকে দেখতে পাচ্ছ, এই পাখি হচ্ছে কাসাওয়ারি প্রজাতির পাখি। এই পাখিগুলো পাপুয়া নিউ গিনিয়া অঞ্চলের পাখি এবং নর্থ অস্ট্রেলিয়াতেও এই পাখি দেখা যায়। এই পাখি উড়তে পারে না। এখন আমরা চলে এসেছি স্লথ বিয়ারের খাঁচার সামনে। নামে স্লথ মানে কুঁড়ে, কিন্তু স্বভাবে আদতেও কিন্তু কুঁড়ে নয়, সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়। এই যে বাচ্চা হরিণটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্পটেড ডিয়ারের মতন দেখতে, কিন্তু স্পটেড ডিয়ারের মতন দেখতে হলেও এর নাম কিন্তু মাউস ডিয়ার। মুখটা ইঁদুরের মতন, বাকি বডিটা কিন্তু হরিণের মতো। এখন যে হরিণটাকে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে বার্কিং ডিয়ার। এর ডাকটা অনেকটা কুকুরের ডাকের মতন, এবং জঙ্গলে এরা বাঘ দেখতে পেলে আগে ডেকে ওঠে, এবং যারা সাফারি করতে যায় বা অন্যান্য পশু পাখিরা তারা কিন্তু এর ডাক শুনে বুঝতে পারে যে বাঘ তাদের আশেপাশে রয়েছে। তো সুতরাং এ সবাইকে অ্যালার্ট করে দিয়ে থাকে। এরা কিন্তু একা বা পেয়ারে থাকে, এর বেশি কিন্তু এরা ঘোরে না। তোমরা এখন সামনে দেখতে পাচ্ছ স্পটেড ডিয়ার, নর্মাল হরিণ। এই হরিণগুলোর কিন্তু মেল হরিণদের মাথায় শিং থাকে, ফিমেলদের মাথায় কিন্তু থাকে না। তবে এই হরিণগুলোর কিন্তু প্রতি বছর মাথার শিং কিন্তু খসে পড়ে এবং তারপরে আবার নতুন করে শিং গজায়। অনেকটা পেছনে দূরে আর একটা খাঁচার মধ্যে দেখতে পাচ্ছ নীলগাই। এখন দূরে যে হরিণগুলোকে দেখতে পাচ্ছ, এগুলোকে বলে কৃষ্ণসার হরিণ, মানে ব্ল্যাক ডিয়ার। এর যে ডার্ক কালারের যে হরিণগুলো সেগুলো হচ্ছে মেল, আর ব্রাউন কালারের হরিণগুলো হচ্ছে ফিমেল। এখন যে প্রাণীটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ট্যাপির। ট্যাপির কিন্তু সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ আমেরিকা দুদেশেই পাওয়া যায়। এর নাকের ওপর একটা ছোট্ট শুঁড়ের মতন রয়েছে এবং একটি শুয়োরের মতন সাইজের এগুলো হয়। এগুলো অবশ্য ছোট সাইজ, আরো বড় সাইজেরও হয়। এদের প্রধানত খাবার হচ্ছে পিঁপড়ে এবং সঙ্গে হার্বিভোরাসও হয় এরা। তোমরা দেখতে পাচ্ছ অ্যালিগেটর মানে মেছো কুমির। এদের মুখগুলো কিন্তু একদম চুচলো হয়। নর্মালি এগুলো সাউথ আমেরিকার প্রাণী, কোনোভাবে ইন্ডিয়াতে এসেছে বা আনা হয়েছে। ছোট থেকে যখনই আমি চিড়িয়াখানা ঘুরেছি, আমি কুমিরগুলোকে কিন্তু এই অবস্থাতে পড়ে থাকতে দেখেছি। এখন যে কুমিরগুলো দেখতে পাচ্ছ, এগুলো নর্মাল কুমির মানে ক্রোকোডাইল। তো আলাদা আলাদা করে বলে দিতে হবে না আশা করি যে এদের প্রধান খাদ্য মাছ বা মাংস। এখন দাঁড়িয়ে আছি গন্ডারের খাঁচার সামনে। গন্ডার তো বাইরেই বেরোলো না। এই গন্ডার কিন্তু এক শিংওয়ালা গন্ডার। নর্মালি এই গন্ডার দেখা যায় উত্তর পূর্ব ভারতে আসাম রেঞ্জের জায়গায়। এখন আমি দাঁড়িয়ে আছি চিতাবাঘের খাঁচার সামনে। খাঁচা তো আর নেই, কাঁচ দিয়ে পুরোটা ঘিরে দেয়া হয়েছে। নর্মালি সারা ভারতে চিতাবাঘ দেখা যায়। উত্তর ভারতের জঙ্গল এরিয়াতে হিমাচল প্রদেশ এবং মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায়, মধ্যপ্রদেশ, বিভিন্ন জায়গায় এই চিতাবাঘকে দেখা যায়। নর্মালি এরা বাড়ির মুরগি, হাঁস এবং কুকুর এই ধরনের প্রাণীর ওপর অ্যাটাক করে এবং তাদেরকে শিকার করে খায়।
নর্মালি এরা কিন্তু গাছে উঠতেও বেশ এক্সপার্ট। নর্মালি এরা যখন শিকার করে, শিকারটাকে নিয়ে এরা গাছের ওপর উঠে যায় এবং সেখানে বসেই এরা খায়। নর্মালি এরা কিন্তু দিনের বেলা জঙ্গল থেকে বেরোয় না, মানে দিনের বেলা এদেরকে জঙ্গলে দেখা যায় না। এরা রাত্রিবেলায় শিকার করে এবং একটু লাজুক প্রকৃতির হয়। এখন তো খাঁচার মধ্যে রয়েছে, তো হাঁটা চলা তো করতে হবে, তাই করছে হয়তো। এখন আমি দাঁড়িয়ে আছি সাদা বাঘের খাঁচার সামনে। নর্মালি কিন্তু এরা রয়্যাল বেঙ্গল টাইগারের বংশোদ্ভূত। এদের গায়ের রং সাদা কারণ পিগমেন্ট ফিওমেলানিনের জন্য, এবং এদের চোখ নীল রঙের হয়। এখন দাঁড়িয়ে আছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। এনারা কিন্তু নর্মালি সুন্দরবনের বাঘ হয়ে থাকেন। শুধু গাইতে ইচ্ছে করছিল, পায়ে পড়ি বাঘ মামা, করোনা কো রাগ মামা, তুমি এ ঘরে থরি খাঁচায় একে কথা জানতো। বাঘ কিন্তু নিজের এরিয়া মানে টেরিটরি মার্ক করে, এবং টেরিটরি মার্ক করার জন্য এরা দিনে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হাঁটতে পারে। ইনিও কিন্তু সুন্দরবনের বাঘ। দেখো, অনেকে বলবে টয়লেট করছে, না, এ কিন্তু নিজের টেরিটরি মার্ক করছে। খাঁচার মধ্যে রয়েছে, তার জন্য টেরিটরি মার্ক করার তো কোনো প্রয়োজন নেই, তবু অভ্যেসবশতই এ কিন্তু নিজের টেরিটরি মার্ক করছে এবং হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে এবং নজর দিচ্ছে নিজের টেরিটরিতে আর অন্য কোনো বাঘ ঢুকে গেছে কিনা। এবছরের কলকাতা চিড়িয়াখানার মেন অ্যাট্রাকশন ছিল এই পাখির খাঁচা, ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। তার মানে পাখির খাঁচা এবং তার মধ্যে দিয়ে একটা টানেল বানিয়ে দেয়া আছে। লেখা আছে 150 ইয়ার্স অফ কলকাতা জুওলজিক্যাল গার্ডেন। এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, দুর্ভাগ্যক্রমে আজকে বন্ধ, কারণ অতিরিক্ত ভিড় সামলাতে পারবে না চিড়িয়াখানা কর্তৃপক্ষ, সেই জন্য গেটটাকে বন্ধ করে রেখেছে। এবং এই টানেল, এই গেট দিয়ে ঢুকতে হবে এবং অপর প্রান্তে আরেকটা গেট রয়েছে, সেখান দিয়ে সবাই বেরোবে। মেন ব্যাপার হচ্ছে কি, আগে পাখিদের ছোটোখাটো খাঁচায় রাখা হতো, এখন পাখিদের জায়গাটা বেশ বড় হয়ে গেছে। তার মধ্যে একটা সুইমিং পুল বলবো না, বাথটাব মতন করা আছে। এবং দেখো কি সুন্দর হাঁসরা বা বিভিন্ন পাখিরা উড়ে উড়ে বেড়াচ্ছে, এবং মানুষকে দেখে মনে হচ্ছে খাঁচা অ্যাকচুয়ালি না, একটা ফাইবার গ্লাসের তৈরি একটা টানেল। তার মধ্যে দিয়ে লোকজন সব পাখিগুলোকে আরো কাছ থেকে দেখতে পাবে। যেমন আমি তারের খাঁচার বাইরে থেকে ছবিটা তুলেছি, তাতে কিন্তু ছবিগুলো স্পষ্ট আসছে না, পাখিগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু পাখিগুলোকে
ভেতরের টানেলের কাছে ভেতর দিক দিয়ে দেখলে অনেক পরিষ্কার দেখা যায়। এবং দেখো পাখিগুলোকে খেতে দেওয়া হয়েছে, মনে হচ্ছে ট্রেগুলোকে দেখে মনে হচ্ছে ওরা যেন ডাইনিং টেবিলের ওপর বসেই ওরা লাঞ্চ করছে। যাই হোক, ওদের মতন ছেড়ে দিই আর আমরা আমাদের মতন থাকি। ডিস্টার্ব করার তো কোনো প্রয়োজন নেই। আমরা বহুলো পাখিদেরকে বাড়িতে পুষে খাঁচায় বন্দি করে রাখি। আফটার অল বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। দাঁড়িয়ে আছি ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া মানে ময়ূরের খাঁচার সামনে। এখন তোমরা যে ময়ূরটাকে দেখতে পাচ্ছ এটা ময়ূর নয়, ময়ূরী। ময়ূরীর কিন্তু কোনো পেখম থাকে না এবং একটু ধূসর রঙের হয়। এবং ময়ূর দেখতেই পাচ্ছ পেখম মেলে, পেছনে বড় পেখমটা রয়েছে। তো আরেক ধরনের ময়ূর তুমি দেখতে পাচ্ছ। তো এই ময়ূরগুলো একটু ধূসর রঙের হয় এবং হালকা বাদামি কালারের হয়। তো এগুলো কিন্তু সেই পিগমেন্টেশনের অভাবে এরকম রং ধারণ করেছে। জুয়ের ভেতর এই সেই লেক ছোট থেকে দেখে আসছি, কিন্তু তখন মনে হতো অনেক বড়। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত লেকটাকে যেন ছোট মনে হচ্ছে। বুঝিয়ে দেয়া হচ্ছে নাকি বুঝতে পারছি না। এক সময় প্রচুর মাছ ভর্তি ছিল, এখন তো কিছুই নেই। এবং ছোটবেলায় দেখেছি যে পরিযায়ী পাখিরা উড়ে উড়ে আসতো এবং পুরো লেক ভরে যেত। এখন সেসব আর কিছুই দেখা যায় না, হয়তো ওয়েদার চেঞ্জের কারণে। উল্টো দিকটায় বেশ খানিকটা মাছ দেখা যাচ্ছে। তো লোকজন হয়তো মুড়ি টুড়ি এসব খাবার ফেলছে। আমরা সেই ব্রিজ, জুয়ের ভেতর সেই লোহার ব্রিজ দিয়ে আমরা জুয়ের আরেক প্রান্তে চলেছি। সেই পৃথিবীর সবচাইতে লম্বা মিন্স উঁচু প্রাণী জিরাফ। নর্মালি এরা খুব শান্ত স্বভাবের হয়, কিন্তু খেপে গেলে এদের থেকে ভয়ঙ্কর আর কোনো প্রাণী হয় না। যাই হোক, আমরা জিরাফ দেখছি এখন। আমি হিপো মানে জলহস্তির খাঁচার সামনে গেলাম, কিন্তু জলে একটা জলহস্তিকেও দেখতে পেলাম না। মনে হয় ঘরের মধ্যে ঢুকে বসে আছে। তাই চলে এলাম আবার সাদা ময়ূরের খাঁচার সামনে। সিংহ মামা কিন্তু আমাদের দিকে মুখ না করে খাঁচার দিকে মুখ করে বসে আছে। কেন জানো? এই সময় ওদের খাবার দেওয়ার টাইম। খাঁচার মধ্যেই বড় বড় মাংসর টুকরো দেয়া হয় এবং বাঘ সিংহ ওগুলোকে খায়। তো টাইম হয়ে গেছে, সেই জন্য অধীর আগ্রহে বসে আছে। দুটো ময়ূর বসে আছে, একটাও কিন্তু পেখম মেলছে না। যদি তোমরা পেখম মেলা ময়ূর দেখতে চাও তাহলে আমার পুরীর যে ভিডিওটা আছে ফার্স্ট সিরিজটা, ওটাতে সাফারির মধ্যে ময়ূর পেখম মেলেছে তার ছবিও রয়েছে, মানে ভিডিও রয়েছে। একবার যদি পারো তো দেখে নিতে পারো। আমি দাঁড়িয়ে আছি কিং ভালচারের খাঁচার সামনে। এই ভালচার কিন্তু আমদানি করা হয়েছে সুদূর আফ্রিকা থেকে। মাথাগুলো দেখো লাল, বডিটা সাদা, পাখনাগুলো কিন্তু আবার কালো। এদের খাবার সম্বন্ধে আশা করি বলে দিতে হবে না। এখন আমি এসেছি ধানেশ পাখির খাঁচার সামনে। ধানেশ পাখিকে ইংরেজিতে বলে হর্নবিল। সারা ভারতে 13 প্রজাতির হর্নবিল হয়। এটা তার মধ্যে হর্নবিল একটা, ইয়েলো বিক হর্নবিল। দাঁড়িয়ে আছি কাকাতুয়ার
খাঁচার সামনে। আশা করি এর সম্বন্ধে কিছু বলতে হবে না, সবাই জানে। শুধু একটা জিনিস জানি, লাল ঝুঁটি কাকাতুয়া করেছে যে বায়না। খাঁচার মধ্যে সারসগুলো উঠছে কেমন দেখো। যদি এরা ফ্রি ভাবে উঠতে পারত তাহলে সেই একই কথা বলতাম, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। ম্যাকাও, আশা করি এদের সম্বন্ধে বলতে হবে না। টিয়া পাখিরই আরেকটি স্পিসিস। এরা কিন্তু আমেরিকান। এদের বিভিন্ন কালারের হয়, লাল, নীল, সবুজ এবং হলুদের মিক্স আপ কালারও হয়। এই সেই বিখ্যাত শিবা বলে যে বাঘটি, তার খাঁচা। শিবা এখন নেই, কিন্তু তার উত্তরসূরিরা এখানে থাকে এখন শুনেছি। তবে একজনকেও দেখা যাচ্ছে না, মনে হচ্ছে খাঁচার ভেতরে ঢুকে গেছে। কারণ আমি যতটুকু জানি 4:30 নাগাদ খাবার দেওয়া হয়, এবং বিকেল 4:30 নাগাদ খাবার দেওয়া হয় এবং ওরা ভেতরে ঢুকে যায়। মোস্ট প্রবলি ওরা ভেতরেই ঢুকে গেছে হয়তো, তো সেই জন্য ওদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না এখন। তো দেখিয়ে রাখি, এই হচ্ছে বিখ্যাত শিবার খাঁচা। তাহলে জু দেখা আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। ভিড় দেখতে পাচ্ছ এখনো, তো মোটামুটি বন্ধ টাইম হয়ে এসছে। লাইট দেখেই বুঝতে পারছো কটা বাজছে। এবং এখনো ক্রিসমাস পড়েনি, তার আগেই এরকম ভিড়। তবে সানডের দিন চিড়িয়াখানা এরকম ভিড় হওয়া উচিত, স্বাভাবিক। আমি এসছি দেরি করে, তো কি আর করা যাবে, তোমাদের জুটা ঘুরে দেখিয়ে দিলাম। তো আজকে এখানেই শেষ করছি, তো আবার দেখা হবে বাড়ি গিয়ে। চিড়িয়াখানা তো সবাই দেখায়, কিন্তু চিড়িয়াখানার যে পশু পাখিরা, তাদের যদি ট্রিটমেন্টের দরকার হয়, কোথায় হয়? পশু চিকিৎসা হাসপাতাল, মানে জুওলজিক্যাল গার্ডেন হসপিটাল। চিড়িয়াখানা তো ঘুরে চলে এলাম, তোমাদের সব দেখালাম। তো নতুন কিছু জায়গা তো নয়, সবাই জানো। শুধু যাওয়ার মেন উদ্দেশ্যটা হচ্ছে নতুন কিছু পশু পাখি এসেছে সেগুলোকে দেখানো, এবং পাখির যে খাঁচাটা সেটাই মেন উদ্দেশ্য ছিল দেখানোর। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার করে দিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে দাও। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে নতুন করে সাবস্ক্রাইব করো না, তাহলে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো এখানেই শেষ করছি, আর কথা বাড়াবো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তাহলে নমস্কার, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।